তার বিশেষ কিছু তথ্য দেওয়া হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা নোটস না। এটা সাধারণত একটা শর্ট নোটস, যেটা পরীক্ষার ঠিক ৪ দিন ৫ দিন আগে যদি একবার দেখা যায়, তাহলে আমাদের অনেক কিছু মনে থাকবে। যেমন এখানে আমরা ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে সিন্ধু সভ্যতার বিভিন্ন দিক, অর্থাৎ বিভিন্ন দিক বলতে যে সিন্ধু সভ্যতা কোন দিকে অবস্থিত রয়েছে, কোন দিকে কি রয়েছে, উত্তরে কি রয়েছে, পশ্চিমে কি আছে, দক্ষিণে কি, পূর্বে কি, সেগুলো কিন্তু এখানে ছবির মধ্যে দেখানো হয়েছে। এরপর আমরা দেখব যে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দরনগর। আমরা জানি যে সিন্ধু সভ্যতা ব্যবসা বাণিজ্য করছিল। সাধারণত আমরা সেই বন্দরনগর নিয়ে যখন কথা বলছি, যার মধ্যে বেলুচিস্তান থেকে সুতকা গেন্দর বা আল-হাদিনো বা লোথালের নাম তো আমরা সবাই জানি। কিন্তু লোথাল ছাড়া আর কোন বন্দর নগরগুলো সিন্ধু সভ্যতার সঙ্গে যুক্ত ছিল, সেগুলো এখানে দেওয়া হয়েছে এবং একদম ম্যাপে মাধ্যমে দেখানো হয়েছে যে কি কি বন্দরনগর ছিল। এরপর সিন্ধু সরস্বতী সভ্যতার প্রধান প্রত্নতাত্ত্বিক স্থানসমূহ, অর্থাৎ সমস্ত স্থান পড়তে যাওয়া মানে হচ্ছে অনেকটাই সময় নষ্ট এবং সম্ভাবনা। সেই জন্য যেগুলো গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, বিশেষ করে হরপ্পা বা মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গান, চানহুদারো, বানাবালি, ধোলাভিরা, এই ধরনের সাইটগুলো, এগুলো কোন নদী তীরে অবস্থিত, জেলা বর্তমান কোন জেলায় অবস্থিত, বর্তমান কোন রাজ্যে অবস্থিত এবং ভারত নাকি পাকিস্তানের মধ্যে অন্তর্গত, প্রত্নতাত্ত্বিক কারা ছিলেন, সেই সম্পর্কে এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর সবথেকে মজার যেটা জিনিস, প্রত্যেকটা সভ্যতার অন্তর্গত প্রত্নতত্ত্ব থেকে কি কি পাওয়া গিয়েছে, বিশেষ করে আমরা যে হরপ্পা কথা বলছি, সেই হরপ্পা থেকে আমরা ৬টি শস্যাগার এবং ভার্জিন গডেস সিল কবরস্থান, যে কবরস্থানে বিভিন্ন রকম ভাগ ছিল, R37 বা এইচ, বিভিন্ন টাইপ যেগুলো ছিল, তারপর যে পাশা খেলা, মানে আজকে আমরা যেটা দাবার ঘুঁটি বলছি সেটা, ভ্যানিটি বক্স, তামার আয়না, আয়না আমরা আজকে কাচের ব্যবহার করি, কিন্তু সেই সময় ধাতুর যে আয়না ব্যবহার করছে তারা, সেটা, এবং ব্রোঞ্জ গলানোর যে পাত্র, এছাড়াও যে আমরা লিঙ্গ দেখছি, মানে সেখানে যোনি, এই ধরনের বিষয়গুলো তারা পুজো করত এবং সেই জিনিসগুলো যে সেখানে উপস্থিত ছিল সেগুলো আমরা কিন্তু জানতে পারছি। শুধু তাই নয়, স্টিয়াটাইট নির্মিত যে পুরুষ নর্তকের মূর্তি, স্টিয়াটাইট হচ্ছে এক ধরনের নরম পাথর বলা যেতে পারে, এবং সেই দিয়ে যে আমরা দেখেছি পরবর্তীকালে যে সিলগুলো যে তৈরি হচ্ছে, তার বেশিরভাগটাই কিন্তু এই স্টিয়াটাইট দিয়েই তৈরি হচ্ছে। এবং মাতৃদেবীর মাটির মূর্তি, তামার স্কেল, এগুলো সবই আমরা হরপ্পা থেকে পেয়েছি। ছবি আকারে কিন্তু এখানে দেখানো হয়েছে যাতে আপনাদের বিষয়গুলো মনে থাকে। মহেঞ্জোদারো থেকে আমরা কি কি পেয়েছি, ঠিক একইভাবেই মহেঞ্জোদারো থেকে আমরা বৃহৎ শস্যাগার, স্নানাগার, সমাবেশ কক্ষ, পশুপতি মহাদেবশীল, ব্রঞ্জের নগ্ন নারী মূর্তি, আবার সেই দাড়িওয়ালা যে পুরোহিতের কথা বলছি, যাকে নিয়ে তর্ক বিতর্ক আছে যে তিনি পুরোহিত নাকি রাজ পুরোহিত, সেই মূর্তিটাও কিন্তু একটা স্ট্যাটাইট পাথর দিয়ে তৈরি হয়েছে। কতগুলো সিল পাওয়া গিয়েছে, আমরা তো মানছি যে এখান থেকে প্রচুর সিল পাওয়া গিয়েছে। সংখ্যাটা প্রায় ১৩৯৮টি সিল, মানে প্রায় ৫৬% সিল কিন্তু এই মহেঞ্জোদারো থেকে পাওয়া গিয়েছে। এছাড়াও আমরা দেখছি চানহুদারো, যার কোনো দুর্গ ছিল না, সেই চানহুদারো থেকেও কিন্তু ব্রোঞ্জের খেলনা গাড়ি, কালির দোয়াত, লিপস্টিক বা শঙ্খ বা অলংকার প্রস্তুতের যে কারখানা, একটা ইট পাওয়া গিয়েছে, সেই ইটে কুকুরের যে তার পায়ের যে থাপ, সে থাবার ছাপ রয়েছে। এছাড়াও টেরাকোটা মডেল পাওয়া গিয়েছে, যেটা ষাঁড় গাড়ির একটা মডেল সেখানে আমরা পাচ্ছি। তাহলে যে লোথালের কথা আমি বলছি, লোথাল থেকে কি পাচ্ছি, ঠিক লোথাল যেমন আমরা জানি যে একটা ডক ইয়ার্ড ছিল, সেখানে একটা জাহাজ কারখানাও কিন্তু ছিল, জাহাজ মেরামতির কারখানা যেটা আমরা বলছি। আজকে আমরা ধরুন, আপনি আজকে কোনো বাজারে গিয়েছেন বা কোনো শহরে গিয়েছেন, কোনো শহরে ধরুন একটা গ্যারেজ আছে, একটা গাড়ি খারাপ হয়েছে আপনার, সেই গাড়িটাকে আপনি সারাই করবেন। ঠিক সেরকম বিভিন্ন জাহাজ যেগুলো খারাপ হতো, মেরামত করার প্রয়োজন পড়তো, তা স্বাভাবিকভাবেই যখন ডকইয়ার্ড থাকবে, তখন স্বাভাবিকভাবেই জাহাজ আসবে যাবে। তো জাহাজগুলো যদি খারাপ হয়, তা সেগুলোকে তো মেরামত করার প্রয়োজন আছে। তা ঠিক সেই মেরামতের জন্যই কিন্তু এই লোথালে আমরা জাহাজ কারখানা, মেরামতের কারখানা আমরা কিন্তু পেয়েছি। পাশাপাশি এখানে আমরা যে ভারানীয় যে সিল পেয়েছি, টেরাকোটার ঘোড়ার মূর্তি, দেখুন ঘোড়া নিয়ে কিন্তু ডিবেট আছে
যে হরপ্পাতে ঘোড়া পাওয়া গিয়েছে কি না, সেটা নিয়ে ডিবেট যেমন রয়েছে, আমরা কিন্তু মূর্তিটা পাচ্ছি, টেরাকোটার ঘোড়ার মূর্তি পাচ্ছি। তো স্বাভাবিকভাবেই টেরাকোটার ঘোড়ার মূর্তি যখন পাচ্ছি, তার মানে হচ্ছে এরা কিছুটা হলেও পরিচিত রয়েছে। আমি কিন্তু তর্কের খাতিরে যাচ্ছি না যে একদম বিশাল কিছু পরিচিত, তা নয়। হয়তো কিছুটা হলেও তারা জানতো, বিষয়টা জানতো, জ্ঞান ছিল তাদের, যার জন্য তারা হয়তো মূর্তিটা তৈরি করতে পেরেছে। এবার অগ্নিবেদী পাচ্ছি আমরা এখান থেকে। তাছাড়াও এখান থেকে সব থেকে যেটা অবাক করা বিষয়, যুগ্ম সমাধি পেয়েছি আমরা। অর্থাৎ একজনের না, দুইজনের মানুষের এখানে আমরা সমাধি পাচ্ছি, আমরা ছবির মাধ্যমে এখানে দেখিয়েছি। আবার একটা মডেল পাওয়া গিয়েছে জাহাজের টেরাকোটা মডেল, এবং পারস্যের শিলও কিন্তু এখান থেকে পাচ্ছি। এরপর ধরুন ঢোলাবিরা। ঢোলাবিরা তো আমরা জানি যে যেখানে জল সংরক্ষণ করা হয়েছিল, এবং কূপ ছিল, এখানে বৃহৎ কূপ, জলাধার রয়েছে। এবং পাশাপাশি আমরা এখানে হরপ্রিয় যে শিলালিপিও পাচ্ছি। আরেকটা কথা আমি বলবো যে সুরকোটাটা যেটা রয়েছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে ঘোড়ার হাড় পেয়েছি, কবর পেয়েছি, কবরটা আবার ডিম্বাকার, এবং পাশাপাশি সেখানে শিশুর পাত্র সমাধি পেয়েছি, চিতাভস্ম পেয়েছি। এই ধরনের জিনিসগুলো কিন্তু সুরকোটারা থেকে পাচ্ছি। কালীবঙ্গান থেকেও একই জিনিস, 7টা অগ্নিবেদী। আমরা যেমন লোথাল থেকে অগ্নিবেদী পেয়েছি, এখানে কিন্তু একটা নয়, দুটো নয়, 7টা অগ্নিবেদী পাচ্ছি। এবং এখানেও কিন্তু মেসোপটেমীয় চোঙাকৃতি সিল পাচ্ছি, চাষের জমি পাচ্ছি, মানে ধরুন চাষের এখানে কেউ একটা রেখা রয়েছে, মানে কেউ হাল দিয়েছে, সেরকম আমরা জমি কিন্তু পাচ্ছি। পাশাপাশি আমরা এখানে পোড়ামাটির খেলনা চাকাও পেয়েছি। বানাওয়ালি থেকে মূলত যেটা পাচ্ছি আমরা, এখানে আমরা নিষ্কাশন ব্যবস্থা পেয়েছি, যেটা কিন্তু অসম্পূর্ণ। আর একটা অনিয়মিত নগর পরিকল্পনা পেয়েছি। নগর পরিকল্পনা সাধারণত আমরা দেখেছি খুব সুন্দর হচ্ছিল, কিন্তু এখানে একটা অনিয়মিত। মাতৃদেবীর মূর্তি, এগুলো জিনিসগুলো কিন্তু কম বেশি সব সাইডগুলোতেই রয়েছে। এবং পোড়ামাটির খেলনা একটা লাঙ্গল পেয়েছি। এগুলো কিন্তু সবই খেলনা হিসাবে তারা ব্যবহার করছে। অর্থাৎ এই মডেলগুলোই কিন্তু আমাদের প্রমাণ দিচ্ছে যে তারা এগুলোর সঙ্গে পরিচিত ছিল। পরিচিত না থাকলে তো তারা তৈরি করতে পারবে না, না, এটা স্বাভাবিক ব্যাপার। এরপর আমরা যেটা দেখছি যে সিন্ধু সভ্যতার নগর সাধারণ বৈশিষ্ট্য কেমন ছিল, সাধারণভাবে যেগুলো উঠে আসে, যেমন গ্রিড পদ্ধতি, আমরা যেটা বলছি গ্রিড পদ্ধতি অনুসারে তারা তৈরি করছে। তারপর ড্রেনেজ ছিল, ধোলাবিরাতের মতো জায়গাতে যেমন এখানে বিশাল জলাধার পাওয়া গিয়েছে। কিন্তু দেখুন সব জায়গাতেই যে দুর্গ ছিল তা কিন্তু নয়, যেমন চানহুতার কথা বলছি, যেখানে কোনো রকম দুর্গ কিন্তু নেই। এবং রাস্তা ও গৃহগুলো কিন্তু সবই একটা শৃঙ্খলার মধ্যে ছিল, নির্দিষ্ট একটা বিন্যাসে তৈরি হতো। আচ্ছা, আপনাকে যদি হঠাৎ কেউ জিজ্ঞেস করে আচ্ছা সিন্ধু সভ্যতার কৃষি কেমন ছিল, প্রধান ফসল কী ছিল, তখন আপনাকে এটা বলতে হবে যে এখানে ফসলটা দুভাগে ভাগ ছিল, একটা হচ্ছে প্রধান, একটা হচ্ছে অন্যান্য। প্রধানের মধ্যে তারা গম, যব, এইগুলোর উপর বেশি জোর দিচ্ছে কিন্তু। যেমন ধরুন ধানের আমরা প্রমাণ পাচ্ছি লোথাল থেকে, রংপুর থেকে। এখানে আমি ছবি দিয়েছি যে লোথাল আর রংপুর থেকে ধানের একটা কিন্তু প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। পাশাপাশি ধরুন অন্যান্য ফসলের মধ্যে যেগুলো আমরা সাধারণত ধরুন ব্যবহার করি, খেজুর, সরিষা, তুলো, তিল, এগুলো তো তার রয়েছে। এই যে তুলোর কথা আমি বলছি, তা সিন্ধু সভ্যতার মানুষরা তো তুলোর কথা তো জানতো। এবার যদি প্রশ্ন আসে যে সিন্ধু সভ্যতার গৃহপালিত পরিচিত প্রাণী কোনটা ছিল, দেখুন কোনটা ছিল সেটা ইম্পর্টেন্ট না, কোনটা ছিল না এটাই কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। কারণ কম বেশি সবই ছিল। যা যা আমি এখানে প্রাণী দেখছি, ভেড়া, ছাগল বা গরু, বলদ, বন্য শূকর, মহিষ, কুঁজযুক্ত বা কুঁজবিহীন ষাঁড়ের কথা বলুন, কচ্ছপ বলুন, উট বলুন, গন্ডার বলুন, হাতি বলুন, বাঘ বলুন, হরিণ, মুরগি, পাখি, বিড়াল, সবই কম বেশি রয়েছে। কিন্তু যেটা ছিল না, যেটা জানতো না তারা, তাদের মধ্যে একটা হচ্ছে আপনার সিংহ, আর একটা রয়েছে একমাত্র জায়গা, আমরি বলে একটা জায়গা রয়েছে, সেখানে দেখুন এখানে ছবি দিয়েছি আমি একটা গন্ডারের। গন্ডার কিন্তু এই একমাত্র নিদর্শন কিন্তু আপনার আমরি থেকেই পাওয়া গিয়েছে। এবার সিন্ধু সভ্যতার কিন্তু বিনিময় প্রথা কিন্তু এখানে চলতো। আর ধর্মীয় বিশ্বাস বলতে আমরা বুঝতেই পারছি যে কোন ধরনের ধর্মীয় বিশ্বাস থাকলেও এদের কোনো মন্দির উপস্থিত ছিল না। এবং উপাসনা মূলত কাদেরকে করা হচ্ছে, ধরুন বিভিন্ন বৃক্ষ পূজা হতো, প্রাণী পূজা হতো, পশুপতি মহাদেবের পূর্ণসীমার কথা তো আমরা দেখেছি, এবং এখানেও ছবি দেওয়া হয়েছে দেখুন খুব সুন্দর করে, যাতে বিষয়গুলো আপনাদের জন্য ক্লিয়ার হয়। আর আগেই আমি বলেছি লিঙ্গ বা যোনি, সেটার পুজোও তো হয়েছে। সিন্ধু সভ্যতার লিপি কথাটা যদি আমি বলি, লিপিটা আবিষ্কার হয়নি বলে কতটা প্রবলেম আজকেও আমরা সেটা লক্ষ্য করছি। তা এটা মূলত একটা পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট বলা হয়, যেটা চিত্রলিপি বলা হচ্ছে। এই তো চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে যেটা চিত্র,
তাহলে এই যে চিত্র মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করছি, এটাকে চিত্রলিপি বলা হচ্ছে। এবং সবথেকে বড় প্রবলেম হচ্ছে এটা আবিষ্কার হয়নি, পাঠকদের করা সম্ভব হয়নি। যে লেখার যে ধরনটা, যে ডান দিক থেকে বাম দিক, বাম দিক থেকে ডান দিক, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি বুস্ট্রোফেডন বলা হচ্ছে। নাম লেখা আছে এখানে দেখুন, যে লেখার ধরন হচ্ছে বুস্ট্রোফেডন বলা হচ্ছে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে অনেক গবেষক কিন্তু প্রোটো দ্রাবিড়িয়ান এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে লিপিটাকে, এই ভাষাটাকে, যে এটা হয়তো যুক্ত হতে পারে। তাহলে প্রশ্ন যদি আসে যে আমাদের ভারতবর্ষে তাহলে কোন লিপিটা প্রাচীন লিপি যেটা পাঠোদ্ধার করা গিয়েছে, তাহলে এক কথায় উত্তর হবে কিন্তু ব্রাহ্মী লিপি। কিন্তু যদি প্রশ্ন হয় যে প্রাচীন কোনটা, সেটা কিন্তু হরপ্পা লিপি। কিন্তু যদি বলে আবিষ্কার হয়েছে, তখন কিন্তু আর হরপ্পা লিপি বললে হবে না, তখন আপনাকে উত্তর দিতে হবে ব্রাহ্মী লিপি, কারণ সেটা তো আবিষ্কার হয়েছে, আবিষ্কার করা সম্ভব হয়েছে। দেখুন, সিন্ধু সভ্যতার মৃতদেহ সমাধি প্রথা, যেটা আপনি লক্ষ্য করবেন আজকের সমাজের সঙ্গে যুক্ত আমাদের, এখানে মূলত ৩ ধরনের সমাধি ছিল, প্রচলন ছিল। একটা সম্পূর্ণ, একটা আংশিক, একটা দাহ। এখানে খুব সুন্দর করে ছবি দেওয়া হয়েছে, ভালো করে ছবিটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন সম্পূর্ণ কোনটা। এখানে সব কিছু থাকবে, মানে শুধু আপনি থাকবেন, আপনি মারা গেলেন আপনি থাকবেন সমাধি, সমাধিস্থের মধ্যে তা নয়। সব কিছু, আপনার প্রিয় যদি কোনো খাবার থাকে, আপনার প্রিয় যদি কোনো জিনিস থাকে, সেগুলোও থাকবে। আর আংশিক বলতে শুধুমাত্র মৃতদেহটা, সম্পূর্ণ দেহ নয়, তার অস্থি বা শুধুমাত্র কিছু দেহের কিছু একটা অংশ সেখানে থাকবে। আর দাহের পর, দাহ সমাধি বলতে দাহ করার পর সেটা একটা পাত্রের মধ্যে রেখে করে দেওয়া হচ্ছে, সমাধিস্থ করা হচ্ছে, সেটাই আসলে। তাহলে এটা মনে থাকবে যে 3টে সমাধি কিন্তু এখানে দেখা যেত। এবার দেখুন আমদানি কী হতো। আমদানি রপ্তানি একটা সভ্যতার সঙ্গে যুক্ত, আমাদের সভ্যতার সঙ্গে যেমন যুক্ত। আজকে আমরা আধুনিক যুগে বাস করছি, আমরাও কিছু বাইরে থেকে আমদানি করি, আবার আমাদের দেশ থেকে যেগুলো প্রচুর পরিমাণে উৎপাদন হয় ধরুন, সেগুলো আবার বাইরে যাচ্ছে, রপ্তানি হয়ে চলে যাচ্ছে। দেশের বাণিজ্য এভাবেই হয়তো ঘুরে ফিরে আমাদের যথেষ্টভাবে উন্নত করছে। ঠিক সেরকম সিন্ধু সভ্যতায় কিন্তু আমদানি হতো। কি আমদানি করতো তারা? সোনা করতো, রূপো, তামা। এবার কোথা থেকে করতো সোনা? জায়গাগুলো দেওয়া হয়েছে দেখুন, যেটা কর্ণাটক, আফগানিস্তান, পারস্য থেকে করতো। রূপো করতো আফগানিস্তান, পারস্য, দক্ষিণ ভারত থেকে। আর তামা কোথা থেকে করতো? টিন, লাপিস লাজুলি, নীলকান্তমণি, প্রচণ্ড এটা এই সময় চাহিদা ছিল। আর এটা একমাত্র জায়গা হচ্ছে বাদাখশান, আফগানিস্তানের। তারপর স্টিয়াটাইটের কথা আমি আগে বলছিলাম, যে সিলে বারবার দেখা গিয়েছিল এই পাথর, এই পাথরটা। এবং স্বাভাবিকভাবেই দেখুন এটা পাকিস্তান থেকে কিরতার পাহাড়, এবং ইরান থেকে সাহারি সোক্তা, এই জায়গাগুলো থেকে আনা হচ্ছিল। অ্যামেথিস্ট বলে একটা পাথর, মূল্যবান পাথর। এই ধরনের পাথরগুলো কিন্তু চাহিদা ছিল এবং বিভিন্ন জায়গা থেকে এগুলো আনা হচ্ছিল। তাহলে এই সিন্ধু সভ্যতার রপ্তানি কী হচ্ছিল? আমি আগে বলেছি এখানে প্রচুর পরিমাণে কৃষিজ পণ্য ছিল, তুলাজাত বস্ত্র ছিল, মৃৎপাত্র ছিল, টেরাকোটা মূর্তি ছিল, পুঁতি ছিল, এবং শঙ্খজাত দ্রব্য ছিল, হাতি দাঁতের দ্রব্য তো ছিলই, আর তামা, এগুলো কিন্তু বাইরে চলে যাচ্ছে, যথেষ্ট চাহিদা ছিল। এবার ধরুন হরপ্পা সভ্যতা তো ধ্বংস হচ্ছে, আমরা মেন মেন জায়গাগুলো দেখলাম, তার শিল্প দেখলাম, তার ব্যবসা দেখলাম, তার বাণিজ্য দেখলাম, তার লিপি দেখলাম, তার ধর্ম, পশু পাখি সব তো দেখলাম। এবার এই যে সভ্যতাটা ধ্বংস হচ্ছে, এই সভ্যতা ধ্বংস কিভাবে হচ্ছে? দেখুন, সভ্যতা একদিনে ধ্বংস হয় না, স্বাভাবিক ব্যাপার, বিভিন্ন কারণ থাকতে পারে। তো বিভিন্ন কারণের মধ্যে সব থেকে যেটা বড় কারণ উঠে আসছে, সেটা হচ্ছে আর্য আক্রমণ তত্ত্ব। কিন্তু মনে রাখতে হবে, যারা গবেষক রয়েছেন তাদের মধ্যে অনেক দিন ধরে এ নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়েছে, এবং শেষ পর্যন্ত 1980-র দশকে তারা বলছে যে দেখো, এতদিন আমরা যে তত্ত্বে বিশ্বাস করতাম সেটা হচ্ছে এআইটি তত্ত্ব। এআইটি মানে হচ্ছে আরিয়ান ইনভেশন থিওরি। কিন্তু এখন থেকে তারা বলছে ইনভেশন না বলে এটাকে বলেছে তারা মাইগ্রেশন থিওরি, এএমটি থিওরি, আরিয়ান মাইগ্রেশন থিওরি। অর্থাৎ এটার উপর তারা বেশি জোর দিচ্ছে, আক্রমণ না বলে অভিবাসন বলো। তা কি হচ্ছে ব্যাপারটা? আমরা কিছু গ্রন্থ দেখব, সেই গ্রন্থের মাধ্যমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম গ্রন্থ দ্য হর্স, দ্য হুইল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, ডেভিড উই অ্যান্থনি গ্রন্থটা লিখছেন, যার মূল বিষয় হচ্ছে যে স্টেপ বলে একটা জায়গা রয়েছে মধ্য এশিয়ার, আজকের সাধারণত রাশিয়া বা কাজাখস্তান এই জায়গাগুলোতে পড়ছে। তো এই জায়গা থেকে এরা এসেছেন। কার এসেছেন? আর্যরা এসেছেন। আর্যরা দেখুন হঠাৎ করে ঢুকে যায়নি, বা এমনিতেই আমরা জানি যে আর্যরা দুটো দলে ঢুকছে।
এবং দুইভাবে তারা প্রবেশ করেছে। তা ঠিক সেইভাবেই তারা আস্তে আস্তে করে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। যেমন আমরা দেখছি যে প্রথমে তারা উত্তর পশ্চিম হয়ে বা গাঙ্গেয় অঞ্চলটা দখল করছে, পূর্ব দিকে তারা বিস্তার ঘটাচ্ছে, দক্ষিণ দিকে বিস্তার ঘটাচ্ছে, অগস্ত্য নিয়ে যাচ্ছে দক্ষিণ দিকে, বিদেক মাধব এদিকে পূর্ব দিকে নিয়ে যাচ্ছে। এইভাবে হয়তো আর্যদের একটা বিস্তার হয়েছে। তা সেই জন্য প্রমাণ দেখাচ্ছে যে স্টেপ অঞ্চলে ঘোড়া, রথ, নতুন ভাষা এই জিনিসগুলো কিন্তু ছিল, আর সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষেও আসছে। আরেকটা গ্রন্থ হু উই আর অ্যান্ড হাউ উই গট হিয়ার, এই গ্রন্থটা সম্পূর্ণ ডিএনএর উপর গড়ে উঠেছে, অর্থাৎ জেনেটিক্স ভিত্তিক। অর্থাৎ যদি আমরা ডিএনএ টেস্ট করি তাহলে দেখব যে উত্তর দিকে বা উত্তর পশ্চিমের দিকে যে মানুষগুলো আসছে তারা সম্পূর্ণ নতুন, এবং সেখানকার বেশ কিছু পুরনো মানুষ রয়েছে, তাদের সঙ্গে মিশছে বিভিন্ন কারণে হোক, বৈবাহিক সম্পর্ক হোক, এবং আস্তে আস্তে করে এভাবে তারা কিন্তু ছড়িয়ে পড়ছে। এই ডিএনএ টেস্ট করলেও নাকি বা জেনেটিক্স ভিত্তিতেও কিন্তু বোঝা যাচ্ছে যে সবাই কিন্তু ভারতীয় করণের দিকে এগিয়ে যাচ্ছে। আরও একটা গ্রন্থ দ্য ইন্দো আরিয়ান্স অফ এনসিয়েন্ট সাউথ এশিয়া, এই গ্রন্থটাতেও মূলত আমি একটু আগে যেটা বলছিলাম এআইটি অর্থাৎ আরিয়ান ইনভেশন থিওরি থেকে শুরু করে কিভাবে মাইগ্রেশন থিওরি দিকে এগিয়ে যাচ্ছে সেই নিয়ে তারা কথা বলছে। যে দেখো বারবার কিন্তু আক্রমণ তত্ত্বের উপর জোর দিলে হবে না, অভিবাসন মাইগ্রেশন তত্ত্বের উপর জোর দিতে হবে, সেই নিয়ে তারা কথা বলছে। আর একটা গ্রন্থ দ্য ঋগ্বেদা অ্যান্ড দ্য মেকিং অব দ্য আরিয়ান্স, এই গ্রন্থটাতেও কিন্তু কোনো একটা নির্দিষ্ট তত্ত্বের উপর তারা জোর দেয়নি, তারা কিন্তু এআইটিকে সমর্থন করেছে, অর্থাৎ দুই পক্ষের যুক্তি তারা কিন্তু নিচ্ছে, এবং ঋগ্বেদের উপর যথেষ্টভাবে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আর লাস্ট যেটা গ্রন্থ সেটা হচ্ছে দ্য ঋগ্বেদা এ হিস্ট্রিক্যাল অ্যানালিসিস, মাইকেল উইজেলের লেখা। এখানেও দেখুন যেটা বলা হচ্ছে যে ইন্দো আরিয়ান মাইগ্রেশন এটাকে সমর্থন করছে, এবং ঋগ্বেদের যে ভাষা এবং তার যে বিশ্লেষণ সেটাকেও তারা দেখানোর চেষ্টা করছে। আর একটা ভালো রকম আমরা থিওরির কথা বলবো যেটা হরপ্পা সভ্যতা ধ্বংস হয়েছে বলে আমরা মনে করছি, ইন্দাস ড্যাম থিওরি। এই জিনিসটা কি? আসলে ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা শহরে বাস করেন, শহর থেকে একটু দূরে একটা ড্যাম আছে, ড্যামটা কিন্তু কৃত্রিম না, প্রাকৃতিক ড্যাম। কোনো এক সময়ে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পের ফলে টেকটনিক যে পাত আমরা জানি ভূগোলে পড়েছি, সেই পাতের ফলে যে পর্বত সৃষ্টি হয় আমরা জানি, যার পর কিন্তু সেখান থেকে একটা এমন এক ধরনের ড্যামের মতো সৃষ্টি হয়েছে, প্রাকৃতিক ড্যাম, এবং জল জমছে সেখানে। এবার সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো সেই জল আমাদের শহরে এসে ঢুকে পড়বে, এবং স্বাভাবিকভাবে আমাদের শহরটা জলের তলায় চলে যেতে পারে। তাহলে কোথাও তো জলটা তো জমছে, তা ঠিক সেই জল থেকে যেমন আমরা বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারছিলাম, ঠিক সেইভাবেই কিন্তু যখন ওই ড্যাম ভেঙে যাচ্ছে শহরটা কিন্তু পতন হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই দেখুন এটা ইন্ডাস ড্যাম থিওরি কতটা যুক্তিযুক্ত সেটা পরের বিষয়, কিন্তু অনেকেই আধুনিক গবেষকরা যে এটাকেই গ্রহণ করছেন তা কিন্তু নয়, অনেকেই আজকাল একাধিক কারণের উপর জোর দিচ্ছে। তো এখানে খুব সুন্দর করে ছবি দেখানো হয়েছে যাতে ড্যামটা কীভাবে কাজ করছে, আস্তে আস্তে করে কৃষি ব্যবস্থায় ভাঙন ঘটছে, শহর পতন হচ্ছে, মানুষের স্থানান্তর ঘটছে, এই ধরনের ঘটনাগুলো কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু দেখা দিচ্ছে। আরেকটা বিষয়, হরপ্পা সভ্যতার পতনের সবথেকে বড় যেটা তত্ত্ব সেটা হচ্ছে মহামারীর তত্ত্ব। এপিডেমিক আর প্যান্ডেমিক এই বিষয় দুটো আগে বুঝতে হবে। এপিডেমিক মানে হচ্ছে যখন একটা মহামারী একটা নির্দিষ্ট অংশে থাকে, সীমিত অংশে থাকে, তাকে বলা হয় এপিডেমিক। এবং প্যান্ডেমিক হচ্ছে যেটা একটা বড় অঞ্চলে ছড়িয়ে পড়ে, সেটা প্যান্ডেমিক। তাহলে এখানে হরপ্পা সভ্যতার শুধু মধ্যেই সীমাবদ্ধ ছিল, এটা অন্য কোনো সভ্যতায় যাচ্ছে না, যদি যেত তাহলে সেটা হতো প্যান্ডেমিক। যেহেতু হরপ্পা সভ্যতার মধ্যে ছিল তাই এটাকে এপিডেমিক বলছি। এই যে ধরুন আমাদের করোনা ভাইরাস কি প্যান্ডেমিক ছিল, বিভিন্ন দেশে মহাদেশে ছড়িয়ে পড়েছিল। তো এপিডেমিক থিওরি যিনি দিচ্ছেন তিনি হচ্ছেন KVR কেনেডি, ইনি একজন মার্কিন শারীরিক নৃতত্ত্ববিদ। তা ইনি কিন্তু সেই তত্ত্বের কথা বলছেন, এবং
তার কথা হচ্ছে এই যে আমি একটু আগে বলেছি যে ড্যাম থিওরি ভিত্তিতে যে ড্যামটা ভেঙেছে সেই ড্যাম থেকে ধরুন জল এসেছে বা বন্যা হয়েছে, বন্যা হলে কি হয়, মশার প্রকোপ বাড়ে, মশার প্রকোপ বেড়েছে এবং সেই মশা মানুষের শরীরে কামড়েছে এবং স্বাভাবিকভাবেই তাদের বিভিন্ন রোগ দেখা গিয়েছে এবং সেই রোগ থেকেই তাদের মহামারী হয়েছে। সেখানে বিভিন্নভাবে মশা প্রজনন বৃদ্ধি করেছে এবং স্বাভাবিকভাবেই সেখানে আস্তে আস্তে করে মানুষ দুর্বল হতে শুরু করেছে এবং একটা সভ্যতা ধ্বংস হয়েছে। তা ঠিক উনি কিন্তু এভাবে ব্যাপারটাকে দেখাচ্ছেন যে হতে পারে ড্যামটা নষ্ট হয়েছে, জল ঢুকেছে, বন্যা হয়েছে বা খুব পরিমাণে বর্ষা হয়েছে এবং শেষ পর্যন্ত মশা প্রজনন রোগের প্রাদুর্ভাব এবং এ থেকেই একটা সভ্যতা যে ধ্বংস হয়ে গিয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। একটার সঙ্গে একটা চেন সিস্টেম সব কিছুই। এরপর যেটা আমরা দেখছি হরপ্পা সভ্যতা পতনের জন্য, সেটা বিবি লাল যিনি ছিলেন তিনি দিয়েছেন। তার একটা গ্রন্থ ছিল দ্য সরস্বতী ফ্লোজ অন। এই গ্রন্থে তিনি জলবায়ু পরিবর্তনের কথা বলছেন। দেখুন, ব্যাপার হচ্ছে যে কোনো নদী একটা নির্দিষ্ট গতিধারা ধরে এগিয়ে যায়, সময়ের গতিতে সব কিছুই পরিবর্তন হয়, পরিবেশ পরিবর্তন হয়। ঠিক সেইভাবে নদীটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ তার গতি পরিবর্তন করেছে। অর্থাৎ গতি যখন পরিবর্তন করছে তখন স্বাভাবিকভাবে একটা অঞ্চল বিভিন্ন কারণে প্রবলেম ফেস করছে আর সে থেকেই একটা সভ্যতার পতন ঘটছে, স্বাভাবিক ব্যাপার। যখন কম বৃষ্টিপাত এখানে পরপর দেওয়া আছে ধাপে ধাপে যে কীভাবে এগোচ্ছে, কম বৃষ্টিপাত যদি হয় তাহলে মাটি উর্বর শুকিয়ে যাবে, কৃষি ব্যাহত হবে, খাদ্য পাবে না, সে খাদ্য না পেলে মানুষ তো পালিয়ে যাবে, সে জায়গা ছাড়বে, গ্রাম শহর যেখানে ছিল সে জায়গা ছেড়ে সে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবে। শেষ যে আমি কারণটা বলবো সেটা হচ্ছে যে সিন্ধু সভ্যতার পতনের যে তত্ত্ব, কিছুদিন আগে আমাদের যিনি হরপ্পা সভ্যতা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করেছেন ঐতিহাসিক শ্রীন রত্নাকর, তার তো মৃত্যু হয়েছে আমরা জানি। সেই শ্রীন রত্নাকর তিনি বাণিজ্য তত্ত্বের উপর গুরুত্ব দিচ্ছেন এবং তার বেশ কিছু গ্রন্থ রয়েছে। তিনি মূলত মেসোপটেমিয়ার সঙ্গে যে বাণিজ্য চলছিল সেই বাণিজ্যে ডাউনফল হয়েছে বলে মনে করছে এবং যার জন্য হরপ্পা সভ্যতা নাকি ধ্বংস হয়েছে, এইরকম তথ্য তিনি দিচ্ছেন। শ্রীন রত্নাকর মূলত বেশ কিছু গ্রন্থ লিখেছেন, আমি গ্রন্থগুলো দেখানোর চেষ্টা করব। সেই গ্রন্থগুলোর নাম হচ্ছে ট্রেডিং এনকাউন্টার্স। এই যে গ্রন্থ, সেখানে তিনি মেসোপটেমিয়া আর সিন্ধু সভ্যতার মধ্যে যে বাণিজ্য কীভাবে চলতো, মেলুহা যে বাণিজ্য কথা বলা হচ্ছে। আরেকটা বই সেটা হচ্ছে যে এনকাউন্টার্স বলে একটা বই রয়েছে, সেখানেও কীভাবে বাণিজ্য চলতো পশ্চিম এশিয়া সিন্ধু সভ্যতা তার কথা। দ্য এন্ড অফ দ্য গ্রেট হরপ্পান ট্র্যাডিশন, সেটাও উল্লেখ রয়েছে বইতে। আরেকটা যেটা সব থেকে চর্চার মধ্যেই রয়েছে সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হরপ্পা। সেখানে যে একটা বাণিজ্য নির্ভর আরবান সারপ্লাস ইকোনমি কীভাবে ধারণা গড়ে উঠেছিল, কিভাবে একটা সভ্যতা অর্থনীতিতে এত চাঙ্গা হয়েছিল, তার কারিগর বাণিজ্য নগর ব্যবস্থা এত যে উন্নতি হয়েছিল, বাণিজ্য থেকেই হচ্ছে সব কিছু, সেই কথা তিনি কিন্তু তুলে ধরছেন। আর আমরা শেষ একটা কথা বলবো, সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা একা যে সে সময় বিলং করছিল সমগ্র পৃথিবীর মধ্যে তা নয়, তার পাশাপাশি বেশ কিছু সভ্যতা ছিল বিভিন্ন জায়গাতে, আমি ছবির মধ্যে দেখাচ্ছি। এদিকে আমাদের চীনে রয়েছে হোয়াং হো, যেটাকে আমরা কি বলছি ইয়োলো রিভার, সেই জায়গায় সভ্যতা গড়ে উঠেছে হোয়াং হো চীনা সভ্যতা। আমাদের ভারতে রয়েছে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা বলছি, অপরদিকে রয়েছে মেসোপটেমিয়া সভ্যতা এবং নীল নদের সভ্যতা বা মিশরীয় সভ্যতা আমরা বলছি। তা এইরকম সভ্যতা আমরা কিন্তু দেখেছি, সবই কিন্তু সমসাময়িক সভ্যতা, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে আশা করছি বিষয়টি ভালো লেগেছে, যদি ভালো লেগেছে জানান, আমরা আরও বেশি এরকম ধরনের ক্লাস যাতে আপনাদের জন্য আনতে পারি এবং আপনারাও যাতে উপকার পান অবশ্যই আমাদের জানান, কমেন্ট করুন। যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। ধন্যবাদ।